আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থার্ড ইয়ারের ক্লাসে আছি আজকে আমরা। একটু বলবেন আমাকে, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আমি যে শেয়ার করলাম? জি ম্যাম, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে আমরা থার্ড ইয়ারে আমাদের সাবজেক্ট হচ্ছে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি। আমি ডক্টর মাবিয়া জেসমিন, বিএইচএমএস, আছি আপনাদের সাথে এইচডি হোমিও মেডিকেল একাডেমি থেকে। সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে আমাদের প্রথম টপিকটা হচ্ছে ওভুলেশন। ওভুলেশন সম্পর্কে আসলে আমি গত ক্লাসেও কিছুটা টাচ দিয়েছিলাম। তো আমাকে কি কেউ বলতে পারবেন, আপনারা কেউ কি গত ক্লাসে ছিলেন? না ম্যাম, আমি ছিলাম না। কি নাম আপনার? ম্যাম, আমার নাম মোহাম্মদ আরা সিমি। সিমি? জি ম্যাম। আজকে মনে হয় আমি প্রথম পেলাম আপনাকে ক্লাসে, তাই না? জি ম্যাম, আজকে আমি আপনার ফার্স্ট টাইম ক্লাস করছি। আচ্ছা, থার্ড ইয়ারে ভর্তি হয়েছেন কি সিমি? জি ম্যাম, আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তো আমরা আরো 2টা ক্লাস করে এসেছি। আর রেকর্ডেড ভিডিও যেহেতু আছে, আপনি দেখে নেবেন প্লিজ একটু, তাহলে হবে কি আমাদের গতিটা ঠিক থাকবে। আর আমাদের যে ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু আমাদের হচ্ছে ফেটাল রক্ত সঞ্চালন, এটা পড়ার কথা। কিন্তু আমরা মানে আমি যেটা মনে করি যে প্রথম থেকে একটু ক্লিয়ার হয়ে যাই, অল্প অল্প করে পড়ি কিন্তু বুঝে পড়ি। এই কারণে ওই টপিকটাতে আজকে যাব না। আমরা আজকে ওভুলেশন আর ফার্টিলাইজেশন সম্পর্কে আলোচনা করব। তো যেহেতু আমার নতুন স্টুডেন্টও আছে আজকে, সেহেতু আমি একটু প্রথম থেকেই বলি। আমাদের সাবজেক্টটা হচ্ছে অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি। ঠিক আছে, এখানে 2টা বিষয়, অবস এবং গাইনি। তো আমরা প্রতি বুধবারে ক্লাস করি। এক বুধবার অবস্টেট্রিক্স ক্লাস হয়, এক বুধবার গাইনোকোলজি ক্লাস হয়। অবস্টেট্রিক্সটা কি? অবস্টেট্রিক্স বাংলা হচ্ছে প্রসূতি বিদ্যা। ঠিক আছে, যখন থেকে আমরা মানে প্রসূতি বিদ্যায় আলোচনা করা হয়, একজন মায়ের আলোচনা আর কি। মূলত যখন থেকে একটা মেয়ে কনসিভ করবে, তারপরে সে ডেলিভারি পর্যন্ত যত সমস্যা এবং স্বাভাবিকতা, 2টা নিয়ে আলোচনা করব আমরা। গর্ভাবস্থা, প্রসবের সময় এবং তাৎক্ষণিক প্রসবোত্তর সময়কালের পরে যা ঘটবে, মা এবং ভ্রূণের সাথে সম্পর্কিত যেসব বিষয়, সেগুলি নিয়ে আলোচনা করব আমরা অবসে। ঠিক আছে, প্রসূতি বিদ্যা হলো এমন একটি বিদ্যা যাতে গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং তাৎক্ষণিক প্রসবোত্তর সময়কালে মা এবং ভ্রূণের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। ক্লিয়ার? আমার সাথে আপনারা একটু কথা বলবেন, না হলে আমি না মনে হয় একা একা কথা বলছি, তখন ক্লাস নিতে আমার সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই করবেন। ঠিক আছে, তো আমরা প্রথম ক্লাসে পড়েছি প্রসূতি বিদ্যার সংজ্ঞা, প্রসূতি বিদ্যা আমরা কেন পড়বো, হোমিওপ্যাথিতে এটার কি প্রয়োজনীয়তা, এগুলি রেকর্ডেড ক্লাস আছে। সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে। ঠিক আছে, এখানে আমরা মেনস্ট্রুয়াল সাইকেলের পরে ওভুলেশনটা শুধু সংজ্ঞাটা পড়েছিলাম। আজকে ওভুলেশনের সিমটম গুলি সহ ওভুলেশনটা শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। ঠিক আছে, জি ম্যাম। ওভুলেশন। ওকে, ওভুলেশন ইজ দ্য release of an egg from an ovary
ডিউরিং দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, গত ক্লাসে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে বিস্তারিত পড়েছি। এর মধ্যে 4টা ধাপ আছে, যে ধাপের একটা ধাপে ওভুলেশন হয়, মানে মেয়েদের যে 2টা ওভারি থাকে, যে কোনো একটা ওভারি থেকে একটা ওভাম কিংবা ডিম কিংবা এগ যাই বলেন সেটা নির্গত হয়। হ্যাঁ, এটাই হচ্ছে ওভুলেশন। কিছু হরমোন এখানে কাজ করে যাদের প্রভাবে ওভুলেশনটা ঘটে। এটার সংজ্ঞা যদি আমরা বাংলায় বলি তাহলে হবে মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়, একেই ওভুলেশন বলে। যখন একটা মেয়ে পিউবার্টিতে পৌঁছায়, তার প্রথম মাসিক শুরু হওয়ার 12 দিন আগে ওভুলেশনটা ঘটে এবং একদম তার মেনোপজ হওয়ার আগ পর্যন্ত ওভুলেশন হয়। এবং ওভুলেশন হয় বলেই কিন্তু পিরিয়ড হয়। যখন ওভুলেশন বন্ধ থাকে তখন পিরিয়ড বন্ধ থাকে। কখন? যখন আমরা কনসিভ করি তখন ওভুলেশনটা বন্ধ থাকে, হ্যাঁ, তখন পিরিয়ডও বন্ধ থাকে। আবার বাচ্চা ডেলিভারি হওয়ার পর অনেকের 6 মাস, অনেকের 2 মাস, অনেকের 2 বছর পর্যন্ত যতক্ষণ বাচ্চা বুকের দুধ খায় ততক্ষণ তার ওভুলেশন বন্ধ থাকতে পারে, কারণ এটাও হরমোনাল কারণ। তখনও পিরিয়ডটা বন্ধ থাকে কারণ তার ওভুলেশন বন্ধ থাকে প্রাকৃতিক ভাবেই, এটা নরমাল। ঠিক আছে, তো ওভুলেশনটা কি আমরা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। থ্যাংক ইউ। কামরুন নাহার, আপনি একটু আমাকে ওভুলেশনের সংজ্ঞাটা বলবেন প্লিজ। জি ম্যাম। মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে এগ বা একটি এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়, একে ওভুলেশন বলে। থ্যাংক ইউ। এখন আমরা আসি, ওভুলেশনের কিছু সাইন সিমটম আছে, কিছু লক্ষণ আছে যাতে আমরা বুঝতে পারি যে ওভুলেশন হচ্ছে এখন। এর লক্ষণগুলো কি কি? 1 নাম্বার, শরীরের তাপমাত্রার পরিবর্তন। যখন ওভুলেশন হয় তখন শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। ওভুলেশনের সময়টা অনেক মেয়েরাই আছে যারা একটু সচেতন, তারা আসলে বুঝতে পারেন। আবার অনেকেই আছেন যে এই এতটুকু পরিবর্তনে আসলে কিছুই হয় না, এটা কোনো ধরার বিষয় না, বোঝার বিষয় না, তারা ইগনোর করে যায়, বুঝতেও পারে না। ঠিক আছে, কিন্তু আমাদের জানতে হবে, হ্যাঁ, কারণ ওভুলেশনটা কেন জানতে হবে এটা প্রথমে একটু ব্যাখ্যা করি। যখন আমরা প্রাকৃতিক নিয়মে জন্ম নিয়ন্ত্রণ করতে চাই তখন আমার ওভুলেশনের সময়টা জানতে হবে, রোগীকে সেভাবে বুঝিয়ে বলতে হবে যে এই সময়টা বাদ দিতে হবে, সেক্সুয়াল কোনো মিটিং এ যাওয়া যাবে না, তাহলে কনসিভ করার কোনো আশঙ্কা থাকবে না। আবার যদি যারা কনসিভ করতে চায়, বেবি নিতে আগ্রহী, তাদেরকে ওভুলেশনের সময়টা বুঝিয়ে দিতে হবে যেন এই সময়ে স্বামীর সাথে সহবাস করলে এই সময়টাতে তাহলে খুব আশা করা যায় যে বেবি কনসিভ হবে। তো এজন্য ওভুলেশনের লক্ষণগুলো জানা প্রয়োজন। ঠিক আছে, প্রথম কথা, শরীরের তাপমাত্রার পরিবর্তন। বেসাল বডি টেম্পারেচার একটা লিমিট আছে, হ্যাঁ, প্রত্যেক 24 ঘন্টায় শরীরের সর্বনিম্ন যেটা তাপমাত্রা এক একজনের, সেটাই হলো
নর্মাল তাপমাত্রা, ঠিক আছে। যখন ওভুলেশন হবে তখন এই বেসাল বডি টেম্পারেচারটা বিপিটি বলে, এটা 0.5 ডিগ্রি ফারেনহাইট থেকে 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত বাড়তে পারে, ঠিক আছে। কারো কারো মনে হতে পারে যে একটু জ্বর জ্বর লাগছে। তারপর 2 নাম্বার হচ্ছে সাদা স্রাবের ধরনের পরিবর্তন। নর্মালি যে হোয়াইট ডিসচার্জ হয় এটার কিছু নর্মাল সময় আছে। যেমন ধরেন আপনার কোনো রোগী এসে বলল যে লিউকোরিয়া হচ্ছে, আপনাকে তো জানতে হবে যে কোন কোন সময়টা হোয়াইট ডিসচার্জটা নর্মাল, যে ওই সময় হলে আমরা তাকে লিউকোরিয়া রোগ হিসেবে ধরবো না। হ্যাঁ, এটা একটা সময় হচ্ছে ওভুলেশনের সময়, এবং পিরিয়ডের 2 দিন আগে এবং পিরিয়ড শেষ হওয়ার 2 দিন পর পর্যন্ত এগুলিও নর্মাল টাইম। এই সময়ে সাদা স্রাব হতে পারে, ঠিক আছে। তো 3 নম্বরে যাই আমরা, জরায়ুর মুখের পরিবর্তন। মূলত সার্ভিক্স যেটা বলি আমরা, জরায়ুর মুখ, সার্ভিক্সটা কিছুটা পরিবর্তন হয়, নরম থাকে, ভিজে ভিজে টাইপের থাকে, এবং সামান্য সার্ভিক্সটা সামান্য উপরের দিকে উঠে যায় ওভুলেশনের সময়টাতে। তারপর পেলভিকে ব্যথা বা অস্বস্তি, এটা তলপেটে যখন পিরিয়ডের সময় যেমন ব্যথা কিংবা অস্বস্তি হয় তার চেয়ে কিছু কম ব্যথা হয়, কিন্তু কিছুটা ব্যথা হয় ওভুলেশনের সময়। গন্ধের সংবেদনশীলতা, তখন গন্ধটা একটু মারাত্মক লাগে আর কি, অতিরিক্ত গন্ধ লাগে সবকিছুতে, ঠিক আছে। এটা হরমোনাল চেঞ্জের কারণে হয় গন্ধের সংবেদনশীলতা। অনেকের আবার দৃষ্টি সংবেদনশীলতাও হয়। বর্ধিত লিবিডো মানে হচ্ছে এই সময়ে যৌন আকাঙ্ক্ষা একটু বেড়ে যায়, এটা প্রাকৃতিক নিয়ম, যেহেতু তখন তার ডিম্বক্ষরণ হচ্ছে প্রজননের সময় বলা যায়, সেই কারণে তার যৌন আকাঙ্ক্ষা বাড়ে। বমি বমি ভাব, এটা নর্মাল, পিরিয়ডের সময়ও হতে পারে, হরমোনাল কারণে হচ্ছে, এ সময়ও হতে পারে। পেট ব্যথা, অস্বস্তি, গ্যাস, এই পেট ব্যথাটা হচ্ছে উপরের পেট ব্যথা, মানে হচ্ছে পেটে গ্যাস হবে, হজমে একটু গন্ডগোল হতে পারে, পেটে ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে। ব্রেস্টে ভারবোধ অথবা ব্যথা বোধ, এবং হালকা ব্লিডিং কিংবা স্পটিং বলে, এটা সবার ক্ষেত্রে হয় না, সব লক্ষণই সবার ক্ষেত্রে হয় না, আবার সবার ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে। নর্মাল, এই সময় যদি হালকা 2-1 ফোঁটা ব্লিডিং হয় তাহলে এটা কোনো রোগ না, এটা নর্মাল। অনেকে দেখবেন যে আসতে পারে যে আমার পিরিয়ড শেষ হওয়ার 12-14 দিন পরে আবার 2-1 ফোঁটা পিরিয়ডের মতো দেখা যায় যে একটু 2-1 ফোঁটা রক্তক্ষরণ হয়, তো সেক্ষেত্রে সেটা তাকে বোঝাতে হবে যে এটা নর্মাল, এটা কোনো রোগের পর্যায়ে পড়ে না, ঠিক আছে। ওভুলেশনের লক্ষণ আমার বলা শেষ, এখন আপনারা বলেন। ম্যাম বলবো? বলেন। হচ্ছে ওভুলেশনের সময় শরীরের তাপমাত্রা পরিবর্তন, মানে এই সময় হয়তোবা ঠান্ডা লাগতে পারে, ঠান্ডা ঠান্ডা একটা বোধ থাকতে পারে। সে সময় দ্বিতীয় লক্ষণ হচ্ছে সাদা স্রাবের ধরনের পরিবর্তন। দেখা যায় যে কারো সাদা স্রাব গাঢ় হচ্ছে, কারো একটু হালকা পাতলা হচ্ছে, বাট এই সময় স্রাবের একটু পরিবর্তন হয় বা একটু হেরফের হতে পারে। জরায়ুর মুখের পরিবর্তন, মানে সে সময় একটা ভেজা ভেজা বা একটা ভাপা ভাপা একটা ভাব বা একটু হালকা সোয়েলিং, মানে একটু ফোলা হতে পারে। আর হচ্ছে পেলভিকে ব্যথা বা অস্থিরতা, এই সময় পেলভিকে সামান্যতম একটু ব্যথা বা মানে কেমন একটা অস্বস্তি বোধ হতে, স্বাভাবিকের চাইতে নর্মালের চাইতে একটু অ্যাবনর্মালিটি আসতে পারে। গন্ধের সংবেদনশীলতা, দেখা যায় যে কোনো খাবারে তাকে একটা গন্ধ লাগছে, তার একটা বমি বমি মানে ভমিটিং এর একটা টেন্ডেন্সি আছে, তার মনে হচ্ছে যে কেমন আষ্টে আষ্টে, মানে নিজের মধ্যে একটু মানে গন্ধ অনুভব হয়, বা প্রত্যেকটা জিনিসই একটু গন্ধ লাগে, জাস্ট লাইক এ প্রেগনেন্সি। মানে প্রেগনেন্সির সময় মেয়েদের যেসব মানে লক্ষণগুলো আসে, ওভুলেশনের সময় ঠিক এইরকম একটু একটু আসে, কারো কারো, সবার হয় না। আর তারপরে হচ্ছে বর্ধিত কি লিবিডো, লিবিডো, বর্ধিত লিবিডো হয়। 7 নাম্বার বমি বমি ভাব আসে। এই যে তার মধ্যে একটা বমি বমি ভাব আসছে, মনে হচ্ছে বমি হয়ে যাবে, মানে প্রেগনেন্সির মতো এইরকম, বা তার জীবনযাপনে একটু পরিবর্তন হয়।
আর তারপর হচ্ছে 8 নম্বরে হচ্ছে পেটে ব্যথা হয়, অস্বস্তি হয়, গ্যাস হয়। তখন দেখা যায় যে তার একটু পেটে তলপেটে হয়তো ব্যথা হচ্ছে বা উপর পেটে একটু গ্যাসটা উঠে গেছে। মানে হয় না? অনেক সময় হয় মনে হবে যে তলপেটে হচ্ছে, অন্য সময় মনে হয় উপরের পেটে হচ্ছে। এরকম তার একটা ব্যথা ব্যথা বা গ্যাসের অনুভব থাকে। তার তার মনে হয় বেস্টে ভার বোধ হচ্ছে বা ব্যথা বোধ হয়। দেখা যায় পিরিয়ডের সময় হরমোনাল চেঞ্জের কারণে বা অন্য কোনো মানে হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে যে তার হচ্ছে বেস্টে ভার ভার বোধ বা একটু হালকা ব্যথা হয়ে থাকে। আবার হচ্ছে হালকা ব্লিডিং হয়ে থাকে। হালকা ব্লিডিংটা নর্মালি 13-14 দিনের মধ্যে হালকা ভাবে একটু দেখা যায়। সেটা মনে হয় যে আমার মনে হয় পিরিয়ড হয়ে গেল না, সেই সময় পিরিয়ড হয় না, হালকা বোধ এই 2-1 ফোঁটা রক্ত এরকম হতে পারে। ধন্যবাদ ম্যাম। অনেক ধন্যবাদ, আপনি আমার চেয়েও সুন্দর বলেছেন। না জি, কারো কোনো প্রশ্ন আছে? লিবিডো, বর্ধিত লিবিডো, এটা হচ্ছে যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ওভুলেশন শেষ করলাম। এরপর আমরা যাব ফার্টিলাইজেশনে। এখন ওভুলেশন হলো, ওভুলেশন হওয়ার পর যদি ডিম্বাণুটা কোন স্পার্ম দ্বারা নিষিক্ত হয় তাহলে সে গর্ভবতী হবে। আর যদি ডিম্বাণুটা কতক্ষণ জীবিত থাকে? 24 ঘন্টা, মাত্র 24 ঘন্টা সে জীবিত থাকবে। এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো শুক্রাণু না পায়, সে আনফার্টিলাইজড ওভাম হিসেবে জরায়ুতে চলে আসবে এবং পরবর্তীতে পিরিয়ড হয়ে যাবে। তো আমরা ওইদিকে যাব না, আমাদের আনফার্টিলাইজড ওভামের প্রয়োজন নাই। আমরা এখন যাব যে তার শুক্রাণুর সাথে মিলিত হবে এবং ফার্টিলাইজেশন হবে। কারণ আমরা পড়ছি প্রসূতিবিদ্যা, এখানে আমরা এই জার্নিটাই করব যে তারপর তার কিভাবে প্লাসেন্টা গঠিত হবে, তারপর কিভাবে বাচ্চাটা 1 মাস 2 মাস 9 মাস পর্যন্ত গর্ভে থাকবে, কি কি লক্ষণ আসবে, তারপরে কিভাবে ভূমিষ্ঠ হবে, তারপরে নবজাতকের যত্ন পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে আমাদের অপসের জার্নি। ঠিক আছে, তো আমরা চলে যাচ্ছি ফার্টিলাইজেশনে। ফার্টিলাইজেশন জিনিসটা কি? ফার্টিলাইজেশনকে বাংলাতে বলা হয় নিষিক্তকরণ। নিষিক্তকরণ একটি জৈবিক প্রক্রিয়া যাতে গ্যামেট দ্বয়ের মিলনের মধ্য দিয়ে একটি প্রজাতির নতুন একটি জীব উৎপাদনের সূত্রপাত হয়। প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং কালক্রমে ভ্রূণ গঠন করে। আমি আবার বলছি, নিষিক্তকরণ একটি জৈবিক প্রক্রিয়া যাতে গ্যামেট দ্বয়ের মিলনের মধ্য দিয়ে একই প্রজাতির নতুন একটি জীব উৎপাদনের সূত্রপাত হয়। প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং কালক্রমে ভ্রূণ গঠন করে। The process of combining the male gamete or sperm with the female gamete or ovum, মানে মেল গ্যামেটটা হচ্ছে স্পার্ম আর ফিমেল গ্যামেটটা হচ্ছে ওভাম। একটি ওভাম আর একটি স্পার্মের মিলনই কিন্তু নিষিক্তকরণ, যখন তারা নতুন একটা প্রাণের উৎপাদনের সূত্রপাত ঘটালো। ঠিক আছে, জি ভাইজান, আপনি বলেন সংজ্ঞাটা। আব্দুস সালাম। নিষিক্তকরণ একটি জৈবিক প্রক্রিয়া যাতে গ্যামেট দ্বয়ের মিলনের মধ্য দিয়ে একই প্রজাতির নতুন একটি জীব উৎপাদনের সূত্রপাত হয়। প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং কালক্রমে ভ্রূণ গঠন করে। ধন্যবাদ। বুঝতে পেরেছেন কি এটার অর্থ? জি ম্যাম। অনেক ধন্যবাদ। তাহলে আমরা ফার্টিলাইজেশনের ধাপে চলে যাচ্ছি। ঠিক আছে, মিউট করতে হবে।
নিষিক্তকরণের ধাপ, এখানে আমরা কয়েকটা ধাপ করব, 4টি ধাপ। ঠিক আছে, প্রথম হচ্ছে নিষিক্তকরণের স্থান। কোথায় নিষিক্তটা হবে? সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে নিষিক্তকরণ সম্পন্ন হবে। ফ্যালোপিয়ান টিউবটা যে আছে, এই যে এখানে এই চিত্রটা একটু দেখেন। এখানে ওভারির পরে যে অংশটা ওভারি থেকে ডিম্বাণুটা নিল না, এইটাই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার অংশ। এখানে যে চিত্র দেওয়া আছে ওসাইট মানে ডিম্বাণু। ডে 0 ফার্টিলাইজেশন, এই যে শুক্রাণু আসছে, দেখতে পাচ্ছেন কি আপনারা? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি, এই জায়গাটার নামই অ্যাম্পুলা, একদম শুরুর যে জায়গাটা। ঠিক আছে, এখানে নিষিক্তকরণ হবে যখন ডিম্বাণুটা ওভারি থেকে আসবে, তখন এই অ্যাম্পুলাতেই অপেক্ষা করবে শুক্রাণুর জন্য। এবং আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, দেখি কে পারেন, যে একটা শুক্রাণু কতক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে? 24 ঘন্টা। না, এটা তো একটা ওভাম 24 ঘন্টা জীবিত থাকবে, একটা ডিম্বাণু 24 ঘন্টা জীবিত থাকবে, কিন্তু স্পার্ম শুক্রাণু কতক্ষণ জীবিত থাকবে? 48 ঘন্টা। 48 ঘন্টা। 3 দিন। 72 ঘন্টা। জি, 72 ঘন্টা। শুক্রাণু 72 ঘন্টা জীবিত থাকবে, আর ডিম্বাণু জীবিত থাকবে 24 ঘন্টা। এখানেই একটা হিসাব, আমরা যদি কাউকে পরামর্শ দিই যে ওভুলেশনের সময়টা মেনে চলতে, ঠিক আছে, যদি সে কনসিভ করতে না চায়, কিংবা যদি চায় তাহলে এই সময়টা সহবাস করতে, তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে শুক্রাণু থাকবে 3 দিন, ডিম্বাণু থাকবে 1 দিন। ঠিক আছে, যদি মনে করেন ওভুলেশনের 2 দিন আগে সে স্বামীর সাথে সহবাস করেছে, ঠিক আছে, তো তারপরেও কিন্তু তার 2 দিন পরে ওভুলেশন হয়েছে, কিন্তু তার জরায়ুতে স্পার্ম রয়ে গিয়েছে, ঠিক আছে, তাহলে যখন তার 2 দিন পরে ওভুলেশন হলো, তখন কিন্তু সে কনসিভ করে ফেললো। ঠিক আছে, তো যদি কেউ এই ন্যাচারাল ক্যালেন্ডারটা মেনে চলতে চায়, তাহলে অবশ্যই তার নিজের ওভুলেশনের সময়টা আগে বের করতে হবে। এটা 2 পিরিয়ডের মাঝামাঝি সময়ে হয়, মানে যাদের 28 দিন পর পর পিরিয়ড হয় নিয়মিত। অনিয়মিত হলে কিন্তু এই হিসাব হবে না, কারণ এটা নর্মালের হিসাব, অ্যাবনর্মালের হিসাব না। নিয়মিত যাদের 28 দিন পর পর পিরিয়ড হয়, তাদের ঠিক পিরিয়ডের আগে 12 থেকে 14 দিন আগে ওভুলেশনটা হবে। ঠিক আছে, তো ওভুলেশনের সময় যে লক্ষণগুলি আছে, তার শারীরিক লক্ষণগুলি, এগুলি মিলিয়ে তার বুঝতে হবে কবে ওভুলেশন হচ্ছে, তার কতদিন আগে হচ্ছে, এবং তারপর থেকে তার এর 3-4 দিন আগে থেকে 3-4 দিন পর পর্যন্ত, মানে বলা যায় যে 1 সপ্তাহ ডেঞ্জার পিরিয়ড ধরা হয়। এই ডেঞ্জার পিরিয়ডটা মেনে চলতে হবে। যারা বেবি কনসেপ্ট করতে চায় তাদের ডেঞ্জার পিরিয়ড মেনে চলতে হবে, মানে কি এই সময় স্বামীর সাথে সহবাস করতে হবে যেন সে কনসেপ্ট করতে পারে। আর যারা বাচ্চা নিতে না চায় তারা এই ডেঞ্জার পিরিয়ড মেনে চলবে, মানে এই সময় সহবাস করা থেকে বিরত থাকবে। ঠিক আছে, শুক্রাণু 3 দিন থাকতেছে, ডিম্বাণু 1 দিন থাকতেছে জীবিত। ঠিক আছে, আচ্ছা, তো নিষিক্তকরণের স্থানে ছিলাম আমরা, সেটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা। ফ্যালোপিয়ান টিউবের কতগুলি ভাগ আছে, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় অ্যাম্পুলা। চিত্রটা একটু আবার দেখালে ভালো। এই যে চিত্রটা, ঠিক আছে, এই যে এই জায়গাটাই হচ্ছে অ্যাম্পুলা। আর এই যে এইগুলি থাকে হাতের মতো, যে নড়ে চড়ে
ফিমব্রি বলে এগুলিকে। এরা হচ্ছে একটা ডিম্বাণুকে, এর যে ওভারির সাথে কিন্তু এটা লাগানো থাকে না, ঠিক আছে, এখানে খোলা থাকে। হ্যাঁ, এই চিত্রটা যেভাবে আছে এভাবে না, এখানে খোলা থাকবে। ওভারি থেকে একটা ডিম্ব নিঃসরণ হবে, তখন এই ফিমব্রি গুলি করবে কি, আঙুলের মতো নড়ে চড়ে ওই ডিম্বাণুটাকে ধরে ফেলবে, মানে একটা আকর্ষণ করে আর কি। ডিম্বাণুটা এই পাশে চলে যাবে, ঠিক আছে, চলে গিয়ে এখানে ফার্টিলাইজেশন হবে। এটা এই জায়গাটার নাম অ্যাম্পুলা, ঠিক আছে। ডিম্বাণুর প্রাচীর ভেদ ও শুক্রাণুর প্রবেশ, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। ওভারি থেকে যখন ডিম্বাণু নিঃসৃত হয় তখন এর চারপাশে দানাদার আঠালো হায়ালুরোনিক অ্যাসিড দ্বারা কোষ প্রাচীর গঠন করে। এইখানে কিছু নাম আছে, এগুলি আমাদেরকে একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ওভারি থেকে যখন একটা ডিম্বাণু নিঃসৃত হবে তখন এর চারপাশে একটা আঠালো দানাদার অ্যাসিড দ্বারা কোষ প্রাচীর গঠন করে থাকে। এই অ্যাসিডটার নাম কি? হায়ালুরোনিক অ্যাসিড। এই কোষ প্রাচীরকে ভেদ করতে না পারলে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। আমরা অনেক ছবিতেই দেখেছি যে কি করে, অনেকগুলি শুক্রাণু যেতে থাকে, এই যে ওরা দৌড়ে দৌড়ে যায়, কিন্তু সবাই কি ঢুকতে পারে না। হ্যাঁ, এই যে একটা প্রাচীর থাকে, এই প্রাচীর ভেদ করে সবাই ঢুকতে পারে না। কে ঢুকতে পারে? এই কোষ প্রাচীরকে ভেদ করে ঢুকতে হলে শুক্রাণুর মধ্যে অবস্থিত হায়ালুরোনিক এনজাইম, একটা এনজাইম থাকে, হায়ালুরোনিক এনজাইম। এটা হায়ালুরোনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করার ফলে শুক্রাণু এই প্রাচীর গাত্র ভেদ করে ডিম্বাণুর পরবর্তী স্বচ্ছ বলয় জোনা পেলুসিডায় পৌঁছাতে পারে। ওই স্বচ্ছ বলয়টার নাম হচ্ছে জোনা পেলুসিডা। কি হবে? শুক্রাণুর মধ্যে একটা এনজাইম তৈরি হবে, এটার নাম হায়ালুরোনিক এনজাইম। এটা হায়ালুরোনিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, যেই কারণে এখানে একটা রাস্তা তৈরি হবে বিক্রিয়ার ফলে, সেই কারণে সে ঢুকে যাবে, ঠিক আছে। এবং এই রাস্তাটা আবার বন্ধ হয়ে যাবে। কিভাবে? জোনা পেলুসিডাতে আসার পরপরই তা থেকে একটি এনজাইম বের হয়, যার দ্বারা এই জোনা পেলুসিডা একটি সীমিত অঞ্চল বিনষ্ট হয়ে যায়। শুক্রাণু অতি সহজেই এর মধ্য দিয়ে ডিম্বাণুতে প্রবেশ করে। প্রবেশের পর মুহূর্তেই ডিম্বাণুকে ঘিরে একটি সুদৃঢ় ঝিল্লির আবির্ভাব ঘটে, ফলে অন্য কোনো শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে না, ঠিক আছে। এখানে কিছু কি বলে এটাকে, অন্যরকমও হয়, যেটা মানে সাধারণ না। যেমন যমজ যদি বেবি হয় তাহলে দুইটা শুক্রাণু ঢুকতে পারে, আবার দুইটা ওভামও থাকতে পারে। সেগুলি হচ্ছে নর্মাল না, ঠিক আছে। নর্মালটা এটাই যে একটা শুক্রাণু ঢুকবে, তারপরে জোনা পেলুসিডাতে একটা ঝিল্লির আবির্ভাব হবে, যে কারণে আর কোনো শুক্রাণু সেই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করতে পারবে না। জোনা পেলুসিডা অতিক্রম করে শুক্রাণু ডিম্বাণুর কুসুম ঝিল্লি বা ভেটেলাইন মেমব্রেন স্পর্শ করে। এই সময় শুক্রাণু তার সহজাত লেজের চলাচলের মাধ্যমে কুসুম ঝিল্লি ভেদ করে ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করে। এই সময় যে লেজ দিয়ে সাধারণত শুক্রাণুগুলি সাঁতার কাটতে থাকে, তারা এভাবে ঢুকতে ঢুকতে একদম ভিতরে যে কুসুম ঝিল্লি আছে ডিম্বাণুর ভিতরে, তার মধ্যে প্রবেশ করে। তারপর তিন নাম্বার ধাপটি হচ্ছে পুং উপনিউক্লিয়াস ও স্ত্রী উপনিউক্লিয়াসের একই ভবন, মানে দুইটা নিউক্লিয়াস এক হয়ে যায়। ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করার পর শুক্রাণুর মস্তিষ্ক স্ফীত হয়ে পুং উপনিউক্লিয়াস বা মেন প্রোনিউক্লিয়াস গঠন করে। ডিম্বাণু থেকে সাইটোপ্লাজমে যখন প্রবেশ করলো, যে কুসুম ঝিল্লির ভিতরে ঢুকে সাইটোপ্লাজমে ঢুকে গেল,
তারপর তখন কিন্তু লেজটা খসে যায় মানে কি ওখানে মিশে যায়, সাইটোপ্লাজমে লেজটা মিশে যায়, আর মস্তিষ্কটা শুক্রাণুর মস্তিষ্কটা স্ফীত হয় হয়ে পুং উপনিউক্লিয়াস তৈরি করে। অপরপক্ষে ডিম্বাণু ততক্ষণে স্ত্রী উপনিউক্লিয়াস গঠন করে। ডিম্বাণুর ভিতরেই একটা স্ত্রী উপনিউক্লিয়াস গঠিত হয়। এ সময় শুক্রাণুর বিচ্যুত একটি সেন্ট্রোসোম দুটি উপনিউক্লিয়াসের মধ্যে আবির্ভূত হয়। শুক্রাণু থেকে একটি সেন্ট্রোসোম মানে কি একটি ফাঁপা একটা কোষ থাকে, সেটা বের হয়ে দুইটা উপনিউক্লিয়াসের মধ্যে আবির্ভূত হয়। উপনিউক্লিয়াস গুলি দুইটা তখন একীভূত হয়ে যায় এবং একটি নতুন নিউক্লিয়াস গঠন করে, যার মধ্যে 23 জোড়া ক্রোমোজোমই প্রতিস্থাপিত হয়। যখন এই দুটা উপনিউক্লিয়াস মিলে নতুন একটা নিউক্লিয়াস গঠন করলো, তখনই 23 জোড়া ক্রোমোজোম চলে আসলো, এই যে বাবার থেকে পেলো, মায়ের থেকে পেলো, এবং এইটাই নতুন জীবনের শুরু হয়ে গেল। ঠিক আছে? তারপর ফ্যালোপিয়ান টিউব থেকে ডিম্বাণুটা তো ইউটেরাসের মধ্যে চলে আসবে, তাই না? ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে নিষিক্ত ডিম্বাণুর পরিবহন। নিষেকের পর 6 থেকে 9 দিনের মধ্যে যে প্রক্রিয়ায় জাইগোট ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে স্থাপিত হয় তাকে ইমপ্লান্টেশন বলে। আমরা গত ক্লাসে পড়েছি জরায়ুটা আমাদের কিভাবে গঠিত হইতে থাকে। মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরটা বৃদ্ধি পায়, এটা পুরু হয় এবং অপেক্ষা করতে থাকে একটি ইমপ্লান্টেশনের জন্য। এখানে এই ইমপ্লান্টেশন শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। এখানে যখন জাইগোটে পরিণত হলো, মানে কি আমরা গত ধাপে যে দেখলাম যে একটি নতুন নিউক্লিয়াস গঠন করলো, তখনই এটা একটা জাইগোটে পরিণত হলো। তখন সে কি করবে, কি 6 থেকে 9 দিনের মধ্যে, এটা তো প্রথম দিকেই সে জাইগোটে পরিণত হলো, এরপর থেকে সে বাড়তে থাকবে এবং ব্লাস্টোসিস্ট আকারে 6 থেকে 9 দিনের মধ্যে ইউটেরাসে এসে ইমপ্লান্টেশন হবে। ডিম্বাণু ফ্যালোপিয়ান টিউবের ঊর্ধ্ব প্রান্তে নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। সে যে কি যেন জায়গাটার নাম, অ্যাম্পুলা, মনে আছে আপনাদের? জি ম্যাম, মনে আছে। সেটাই শেয়ারটা দেখা যাচ্ছে তো, আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না? ফ্যালোপিয়ান টিউবের ঊর্ধ্ব প্রান্তে মানে অ্যাম্পুলাতে নিষিক্ত হয়ে জাইগোটে পরিণত হয়। এটি অতি দ্রুত বিভক্ত হয়ে মেরুলা নামক একটি নিরেট কোষপুঞ্জ সৃষ্টি করে এবং ডিম্বনালীর সিলীয় আন্দোলন ও ক্রমসংকোচনের ফলে নিম্নগামী হয়। ডিম্বনালীটা যে ফ্যালোপিয়ান টিউবটা যে নড়ছে ক্রমাগত, ঠিক আছে, এই ক্রমসংকোচনের ফলে সে নিম্নগামী হয়, তার মানে জরায়ুর দিকে আসতে থাকে নিচে আস্তে আস্তে। ঠিক আছে? জাইগোটের পর্যায়ক্রমিক মাইটোসিস বিভাজনকে ক্লিভেজ বলে। আমরা মিওসিস বিভাজন, মাইটোসিস বিভাজন বায়োলজিতে পড়ে আসছি না, কিভাবে একটা কোষ থেকে কয়েকটা কোষ, অনেকগুলি কোষ আস্তে আস্তে বাড়তে থাকে, সেইভাবেই এটা বাড়তে থাকে এবং এটাকে বলে ক্লিভেজ। নিরেট কোষপুঞ্জটি ডিম্বনালী থেকে সংগৃহীত তরলে পূর্ণ অন্তঃস্থ গহ্বর সম্বলিত ও এক কোষ স্তরীয় ব্লাস্টোসিস্টে পরিণত হয়। কি হবে? এটা একটা ব্লাস্টোসিস্ট হবে। ব্লাস্টোসিস্টটা কি? নিরেট কোষপুঞ্জি। নিরেট কোষপুঞ্জিটা যে যে কোষকে আবার চলে গেল, জি স্লাইড চলে গেছে, আমার স্লাইড চলে গেছে। না না, ওনার মোবাইলের সমস্যা, দেখা যাচ্ছে ম্যাম স্লাইড তো দেখা যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না। তাহলে আপনি মোবাইলের সমস্যা। হ্যাঁ, আপনি একবার লগ আউট হয়ে আবার লগ অন করেন, আমরা আছি এখানেই। কোথায় ছিলাম?
নিরেট কোষপুঞ্জটি ডিম্বনালী থেকে সংগৃহীত তরলে পূর্ণ অন্তঃস্থ গহ্বর সম্বলিত ও এক কোষ স্তরীয় ব্লাস্টোসিস্টে পরিণত হয়। ব্লাস্টোসিস্টটা কি? ব্লাস্টোসিস্টে প্রায় 100টির মতো কোষ থাকে, ঠিক আছে? ওই একটা কোষ থেকে হতে হতে তখন 100টা কোষ হয়ে গেল। এবং ব্লাস্টোসিস্টের প্রতিটি কোষকে ব্লাস্টোমিয়ার বলে। ব্লাস্টোমিয়ারের স্তরকে বলে ট্রোফোব্লাস্ট, ঠিক আছে? ব্লাস্টোমিয়ারের স্তর হচ্ছে ট্রোফোব্লাস্ট, এটা আমরা মনে রাখবো। ট্রোফোব্লাস্টটাই হয় কি 4-5 দিনের ভিতর ব্লাস্টোসিস্ট জরায়ুতে এসে পৌঁছলে 2 দিনের মধ্যে এর জোনা পেলোসিডা আবরণ অদৃশ্য হয়ে যায় এবং সেই ট্রোফোপ্লাস্ট কোষ জরায়ুর এন্ডোমেট্রিয়াম কোষের সাথে সংযোগ স্থাপিত হয়। ট্রোফোব্লাস্ট কোষটা জরায়ুর এন্ডোমেট্রিয়াম কোষের সাথে সংযোগ স্থাপিত হয়। এভাবেই নিষেকের 6 থেকে 9 দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু বা জাইগোটটি ব্লাস্টোসিস্ট অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আবদ্ধ হয়। তারপর এই গেল নিষিক্তকরণের ধাপ। এন্ডোমেট্রিয়ামে তখন ব্লাস্টোসিস্ট অবস্থায় সেই জাইগোটটা সেখানে ইমপ্লান্টেশন হয়ে গেল। এরপর আমরা যাব প্লাসেন্টাতে, কিভাবে প্লাসেন্টা গঠিত হবে এবং কিভাবে এই ভ্রূণটি বড় হবে আস্তে আস্তে, ঠিক আছে? এই যে চিত্রটা এখানে আপনারা দেখেন, এই যে ডে 0-তে এখানে ফার্টিলাইজেশন হলো, তারপরে জাইগোট, ঠিক আছে? আস্তে আস্তে ওর মধ্যে সেল বাড়ছে, ব্লাস্টোসিস্ট হবে, আস্তে আস্তে সেল বাড়ছে এবং আস্তে আস্তে সে যাচ্ছে, সংকোচনের ফলে নিম্নগামী হয়ে সে জরায়ুতে চলে যাচ্ছে এবং এই যে গিয়ে 8 থেকে 9 দিনের মধ্যে এখানে ইমপ্লান্টেশন হলো। এখন বলেন, আপনারা কি বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন কি আছে? ম্যাম, যদি কোনো কারণে যে অভারিতে অনেক সময় টিউমার হয়, ওটা অপারেশন যদি করা হয় তাহলে কি রিপ্রোডাকশনের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কি? একটাই সমস্যা হলে ওভারিতে যদি সমস্যা হয় সাধারণত দেখা যায় যে ওভারি পুরোটাই ফেলে দেয়। হ্যাঁ, যদি তার ওভারি তো মানুষের 2 পাশে 2টা থাকে, হ্যাঁ, ইউটেরাসের 2 পাশে 2টা ওভারি থাকে। যদি তার একটা ওভারি থাকে আর একটা না থাকে, সেক্ষেত্রে একটা ওভারি থেকেই ডিম্বক্ষরণ হবে, ঠিক আছে? আর যদি ওভারির কিছু অংশ ফেলে দেওয়া হয়, তো সেটা আসলে ওভারির কিছু অংশ আসলে ফেলে দেওয়া হয় না, ওভারি সাধারণত পুরোটাই ফেলে দেওয়া হয়, কারণ এত ছোট থাকে এর কিছু অংশ আসলে ফেলা সম্ভব হয় না। একটা ওভারি ফেলে দেওয়া হলে আরেকটা ওভারি যেটা থাকে সেটা থেকে ডিম্বক্ষরণ হবে। আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো? জি ম্যাম, আলহামদুলিল্লাহ অনেক। ম্যাম, রেকর্ডিং অফ করব? হ্যাঁ ভাইয়া, রেকর্ডিং অফ করেন। আলহামদুলিল্লাহ।